বিলেতের আলাপ অনুষ্ঠানে এনটিভির স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যারিনা সিদ্দিকী সুপ্রভা। আজকে এনটিভির স্টুডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে কয়েকজন সম্মানিত অতিথি আমার সাথে যুক্ত হয়েছেন। চলুন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন সংগঠনের ফর্মার সেক্রেটারি এবং এখন এক্সিকিউটিভ মেম্বার ইসমাইল হোসেন। আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ সুপ্রভা। আমার ফার রাইটে আছেন মেজবাহ উদ্দিন ইকো, সংগঠনের জেনারেল সেক্রেটারি। আপনাকে এনটিভির স্টুডিওতে অনেক স্বাগত। ধন্যবাদ এনটিভিকে এবং আপনাকে। আমার লেফটে আছেন, আমার হাতের লেফটে আছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সিরাজুল বাসিত চৌধুরী কামরান। আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ সুপ্রভা, এনটিভিকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আজকে একটা বিশেষ ঘোষণার মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। আগামী 9 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের 4th AGM অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই AGM-কে কেন্দ্র করে চলছে নানা ধরনের সমারোহ এবং নানা ধরনের কার্যপদ্ধতি। আমি শুরুতেই চলে যাব সংগঠনের সেক্রেটারি মেজবাউদ্দিন ইকো, আপনার কাছে আমি একটু জানতে চাইব, এই যে 9 নভেম্বর আপনারা AGM এর প্রস্তুতি করছেন, সেই AGM এর কিভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করছেন এবং কি সারপ্রাইজ আপনি রেখেছেন সেই দিন যে অ্যালামনাইরা এসে অংশগ্রহণ করবেন তাদের জন্য? ধন্যবাদ এরিনা, ধন্যবাদ এনটিভিকে এবং যারা আজকে দূর দূরান্ত থেকে এনটিভি ইউরোপের সাথে সংযুক্ত হয়েছেন বিলেতের আলাপ অনুষ্ঠানটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অত্যন্ত সুন্দর একটা জিনিস, আমাদের 9 নভেম্বর বিজিএম হতে যাচ্ছে আর এজিএম হিসেবে 8th AGM অনুষ্ঠিত হবে। সকল সদস্যদেরকে আমরা অনুরোধ জানিয়েছি সবাই যেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূলত এই যে দ্বিবার্ষিক সম্মেলনগুলোতে, দ্বিবার্ষিক অনুষ্ঠানগুলোতে আমরা নতুন কমিটি হয়, এই নিয়ে বিগত দিনে আমরা 3টি নতুন কমিটি হয়েছে, এবার হবে 4র্থটি অ্যাকচুয়ালি। সেটার দিক দিয়ে, কমিটির দিক দিয়ে যদি চমক আমি বলতে চাই, অত্যন্ত সুন্দর এবং একটা ইয়াং জেনারেশন এবং হ্যাঁ সবকিছু মিলে একটা সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন এবং নিঃসন্দেহভাবে সাধারণ সদস্যদের কাছে এটা একটা চমক থাকবে যারা আসছেন। বিভিন্ন ক্ষেত্রে তারা অভিজ্ঞ তাদের পেশাজীবীতে এবং জীবনে। আর দ্বিতীয়ত AGM অ্যাকচুয়ালি থাকবে আমার বিগত 1 বছর কি করেছি এবং সেটা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব সাধারণ সদস্যদের সাথে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার বলেছেন। AGM আসলে সাধারণ সদস্যদের সাথে সকলের একটা মিলন মেলা এবং এখানে সাধারণ সদস্যদেরও তাদের মতামত প্রকাশের একটা সুযোগ থাকে। তো সেই জন্যই এটা সবার কাছেই একটা বিশেষ দিন হিসাবে পরিচিত। আমি চলে যাচ্ছি আমার হাতের ডানে ইসমাইল হোসেন আপনার কাছে। উনি সংগঠনের ফর্মার সেক্রেটারি এবং একইভাবে এখন উনি সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছেন এবং সংগঠনের শুরু থেকেই আপনি আছেন এই সংগঠনের আষ্টেপৃষ্ঠে। আপনার কাছে আমি স্বভাবতই জানতে চাইব যে যখন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে গঠিত হয়েছিল, একটু যদি পেছনের দিকে আমি ফিরে তাকাই 2016 কিংবা 17-র দিকে, তো সেই যাত্রাটা কেমন ছিল? হাঁটি হাঁটি পা পা করে একটা সংগঠন তার যাত্রা শুরু করলো এবং এখন একটা পূর্ণ মানবে পরিণত হয়েছে। সেই যাত্রাটা যদি আপনি এনটিভির দর্শকদের উদ্দেশ্যে আজকে একটু শেয়ার করেন। ধন্যবাদ সুপ্রভা এবং এনটিভি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা এবং যারা এই মুহূর্তে দর্শক শ্রোতা সংযুক্ত হয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনি যা জানতে চেয়েছেন আমি চেষ্টা করব শুরু থেকে বলার জন্য। জি, আপনারা জানেন 2016 তারিখে যারা বিলেতে যারা ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রী অবস্থান করছেন তাদেরকে একত্রিত করার প্রচেষ্টায় 2016 ডিসেম্বরে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ে একটা মত বিনিময় সভার আয়োজন করা হয়। আচ্ছা, সে সভায় কমিউনিটি নেতা আমাদের অ্যালুমনাই সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাই এটা পরিচালনা করেন। এরপরে 2017 তারিখের 5ই জানুয়ারি 2017 সালের 5ই জানুয়ারি ব্লুমুন সেন্টারে
প্রায় 200 অ্যালুমিনিয়ার উপস্থিতিতে একটা সভা অনুষ্ঠিত হয়। ওখানে আমাদের শ্রদ্ধেয় হাবিব রহমান সাহেব সভাপতিত্ব করেন। আচ্ছা। এবং ওই দিন থেকেই আমাদের পথচলা শুরু হয়। আচ্ছা। তখন একটা আমাদের কনভেনিং কমিটি গঠিত হয়। আচ্ছা। যেটা নেতৃত্বে ছিলেন, আহ্বায়ক ছিলেন ব্যারিস্টার আনিস রহমান উবি এবং সদস্য সচিব ছিলেন মারুফ আহমেদ চৌধুরী। জি। এরপরে 1970 মার্চ মাসে আমাদের একটা কনস্টিটিউশন অ্যাডপ্টেড এবং অ্যাকসেপ্টেড হয় বাই দ্য এজিএম। তারপরে 2019 তারিখে প্রথম ফার্স্ট বিজিএমে আমাদের রেগুলার কমিটি হয়, যেটা সভাপতি ছিলেন ব্যারিস্টার আনিস রহমান উবি এবং সেক্রেটারি ছিলেন মোহাম্মদ আব্দুর রকিব এফসিএ। এরপরে 2 বছর পর তো বিজিএম হয়। তারপরে 21 থেকে 23 মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোস সুলতান ছিলেন সভাপতি, আমি ইসমাইল হোসেন ছিলাম জেনারেল সেক্রেটারি। এরপরে 23 থেকে 25 আমাদের মারুফ আহমেদ চৌধুরী প্রেসিডেন্ট হলেন এবং মেজবাউদ্দিন ইকু আমার ডান পাশে যিনি আছেন উনি জেনারেল সেক্রেটারি হলেন। এখন চতুর্থ বিজিএমে আমরা অপেক্ষা করছি। আরেকটা কমিটি হবে। আমরা স্ক্রিনে চমৎকার কিছু ছবি দেখছি। যখন ইসমাইল হোসেন কথা বলছিলেন, এই ছবিটি আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই ছবিটি তাৎপর্য কি? এটা বোধহয় আপনাদের গত বিজিএম এর সময়কালীন একটা ছবি 2023 সালের। অত্যন্ত চমকপ্রদ একটা ছবি, কারণ এত প্রাণবন্ত সবাইকে দেখাচ্ছে এবং এত হাস্যোজ্জ্বল সবার চেহারা, এবং বোঝাই যাচ্ছে যে সবাই খুব কর্মপারদর্শী, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আরেকটা ছবি আমি দেখলাম মাত্র, ওটা ছিল ঢাকা ইউনিভার্সিটির ট্রাস্ট ফান্ড। ওটা 2022 সালে জানুয়ারি মাসে ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং আপনারা জানেন যে আমাদের একটা ট্রাস্ট ফান্ড আছে এবং আমাদের সংগঠনের কর্তা ব্যক্তিদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো ইসমাইল হোসেন। আমি চলে যাচ্ছি, আমার হাতের বাঁয়ে আছেন কমিউনিটিতে ভীষণ পরিচিত এবং আমাদের সংগঠনে অত্যন্ত পারদর্শী, কর্মদর্শী এবং সংগঠনের সকল ক্ষেত্রে আমরা যাকে সবসময় সদা প্রস্তুত পাই, তিনি আর কেউ নন, সিরাজুল বাসিত চৌধুরী, এবং উনি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। আমি তার কাছে জানতে চাইবো যে আপনি তো শুরু থেকেই সংগঠনের সাথে আছেন এবং সংগঠনের প্রতিটি পদক্ষেপে আমরা বিশেষ কর্মদক্ষতা দেখেছি। তো এই যে ঢাকা ইউনিভার্সিটি আলামনাই ইন দ্য ইউকে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমি বলবো, কারণ এখানে এতগুলো মানুষ একসাথে আমরা জড়ো হয়েছি, তাও বিদেশে মাটিতে এসে, তো নিশ্চয়ই আমাদের প্রাণের টান আছে বিধায়ী আমরা কিন্তু এই সংগঠনকে এত বেঁধে রেখেছি। তো এই বেঁধে রাখার জন্য বা আপনি কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা কি কি ধরনের অ্যাক্টিভিটি আপনারা করছেন? থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রভাত। আমাদের কিন্তু প্রায় 400 মেম্বার এবং আমরা কিন্তু একটা এই দেশে আমরা অ্যালামনাই যারা আছেন আমরা চাই তাদের মধ্যে সামাজিকভাবে আমরা একটা নেটওয়ার্কিং মধ্যে থাকবো, তৈরি করা। ওদের ফ্যামিলির সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি হয় আমাদের। সেখান থেকে যে জাতীয় দিনগুলো আমরা পালন করি, বিভিন্ন ইভেন্টস, পিকনিক, আউটিংস, গেট টুগেদার, মিটিং, সবগুলোই। পাশাপাশি আমাদের কতগুলো সারপ্রাইজ আছে, যেমন ইন্টারন্যাশনাল ট্যুরগুলো আমরা করি কিন্তু। এবং এটা আমাদের বিশেষত এইবারে আমাদের ছিল মরক্কোতে, আগাদিনে ছিল, এবং সেখানে কিন্তু অ্যালামনাই মেম্বার্স তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গিয়েছি এবং সেখানে ওয়ান্ডারফুল 3-4 ডেজ এই যে সময়টা খুব সুন্দরভাবে কেটেছে, বন্ডিংটা বেড়েছে। অবশ্যই গত বছর ছিল আমাদের হ্যামামেক, সেটা তিউনিসিয়াতে, সেখানে আমাদের 3-4 দিন ছিল। এটার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে নেটওয়ার্ক এবং বন্ডিংটা কিন্তু আরো জোরালো হচ্ছে। এবং পাশাপাশি এখানে যখন মিটিংগুলো আমাদের পিঠামেলা হচ্ছে, আমাদের বিভিন্ন গ্যাদারিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, দেখা হচ্ছে, এখানে যেমন সিসাইড আউটিং আছে, অনেকগুলো ব্যাপার। এই যে অ্যাক্টিভিটিসগুলো এখানে কিন্তু আমরা প্রাণবন্ত করে তুলছি কিন্তু আমাদের সংগঠনকে। ইসমাইল ভাই এবং শ্রদ্ধেয় ইসমাইল ভাই এবং পাশাপাশি ইকো ভাই যেটা বলেছেন 2016 থেকে শুরু করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং, বিভিন্ন ধরনের, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চমৎকার কিছু ছবি। আমার মনে হয় এগুলো আপনাদের ট্রিপেরই কিছু ছবি, কিছু অংশ বিশেষ। এটা এই লেটেস্ট যেটা আমাদের আগাদিনের মরক্কো হলিডে। জি, এই গ্রুপ ছবিটা খুবই চমৎকার, ভীষণ চমৎকার, এবং আমি দেখতে পাচ্ছি সবাই সেম কালারের সেম টি-শার্ট পরা, লোগো লেখা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে। বিশেষ করে মোশাররফ, আমাদের একজন মোশাররফ ভাই, উনি একজন আমাদের অ্যালামনাই, উনি এটা ডিজাইন করেছেন এবং ভলান্টারিলি আমাদের মেম্বারদেরকে দিয়েছেন। চমৎকার। এটাও আসলে একটা প্রাণ থেকেই আসে যে সংগঠনের প্রতি
প্রতি ভালোবাসা থেকে এই কোনো একজন সদস্য যে এরকম একটা চমকপ্রদ কাজ করেছেন সেটাও আসলে আমাদের মনে রাখার মতো। দর্শক, আপনারা কথা বলছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে এর কয়েকজন সম্মানিত সদস্যের সাথে। এবারে আমি চলে যাচ্ছি আবারও সংগঠনের সেক্রেটারি জনাব মেজবাউদ্দিন ইকো আপনার কাছে। আমি সবসময় যে জিনিসটা বলি বা সবসময় যে বিষয়টা আমাকে খুব নাড়া দেয় যে আমি একজন বাঙালি এবং আমার দেশের প্রতি আমার কর্তব্য আছে, এবং তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকে এবং সংগঠনের একজন সেক্রেটারি হিসাবে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন বা জনকল্যাণমূলক কি কাজ আপনি করেছেন সেটা যদি এনটিভি দর্শকদের সাথে আপনি শেয়ার করেন। ধন্যবাদ সুপ্রভা, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাকের জন্য। অবশ্যই আমরা 2021 সাল থেকে খুব সম্ভবত আমাদের যে কল্যাণমূলক যেই উদ্দেশ্য এই সংগঠনের মাধ্যমে এবং আমাদের যে দায়বদ্ধতা এই প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি, আমরা যারা ইউকেতে ছাত্রছাত্রীরা এই অ্যালামনি করেছি শুরু থেকেই ছিল। এবং খুব শুভ মনে হয় ইসমাইল ভাই এবং মারুফ আহমেদ চৌধুরী এবং আমাদের নিরুফার ইয়াসমিন হাসান, উনাদের যে একটা উদ্যোগ, উনাদের যে প্রস্তাবনা, উনাদের যে ইচ্ছা ছিল যে একটা সুন্দর ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, এবং আমার মনে হয় যে জনগোষ্ঠীর এই ধরনের উদ্যোগ আর কোন সংগঠন কখনো নিয়েছে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ সুপ্রভা, আমারও জানা নেই। আমরা শুরু করি এবং এই যে বৃত্তি প্রদান একটা প্রধান আকর্ষণ হলো আমরা যারা নারী অথবা মহিলা যারা এই জনগোষ্ঠীর যারা অবহেলিত, যারা গরিব এবং মেধাবী, আর্থিকভাবে এবং মেধাবী, আর্থিকভাবে পিছিয়ে আছে এবং যারা শারীরিকভাবে অক্ষম, এই ধরনের ছাত্র ছাত্রীদেরকে আমরা টার্গেট করে থাকি এবং এটাই বৃত্তি প্রদান করেন। আমরা বৃত্তি প্রদান করি। যেমন ধরুন প্রথম বছর আমরা দিয়েছি 12 জনকে, এরপরের আমরা দিয়েছি 2023-এ আমরা দিয়েছি 25 জনকে। 2024-এ একটা বিশাল আকারের আমাদের কৃতিত্ব এবং অ্যাচিভমেন্ট, আমরা 50 জন গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীকে আপনারা বৃত্তি দিয়েছেন। এবং এটা কি এককালীন টাকা দিয়েছেন? এককালীন আমরা 12,000 টাকা করে 50 জনকে দিয়েছি। এবং একটু কথা না বললে না হয়, কৃতজ্ঞতার পাশে যাদেরকে আবদ্ধ করতে চাই, এই যে ট্রাস্ট ফান্ডের যে টাকাগুলো আমাদের যারা ছাত্রছাত্রী এই ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনি ইন দ্য ইউকেতে আছে তারা কিন্তু উত্তোলন করে প্রত্যেক বছরই টাকাটি দেয়। খুবই চমৎকার একটা বিষয়। যে টাকাগুলো আমরা দিয়েছিলাম সেটা হলো প্রায় 15,40,000 টাকা। সেটা এখন আপনারা শুনে খুব খুশি হবেন, এখন প্রায় 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকা আপনাদের এই বৃত্তির জন্য ফান্ডে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডে আছে। এবং ওই ফান্ডের গত বছর আমরা 1 টাকা খরচ করিনি। আমরা এই আমাদের যারা অ্যালামনি তারা নিজ উদ্যোগে টাকা দিয়েছে, কেউ 5 জনের জন্য, কেউ 10 জনের জন্য। আগামীতে আমি আশা করব যারা 2025-এ অভিনব বন্ধন সৃষ্টি হচ্ছে এরই মাধ্যমে, জি, এবং এর মাধ্যমে আরো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রমাণ করলো যে আমরা দূরে থেকেও দূরে নেই, দেশের প্রতি আমাদের ভালোবাসা অটুট রয়েছে। অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আপনি বলেছেন মেজবাউদ্দিন ইকো, এবং অসংখ্য ধন্যবাদ। এনটিভির সেটের সামনে যারা বসে আছেন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই যারা আছেন, আমি সবার প্রতি আহ্বান করছি যে ইউকেতে বা বিলেতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের যে প্রতিষ্ঠানটি আছে বা যে সংগঠনটি আমরা রান করছি তাদের সাথে আপনারা সম্পৃক্ত হবেন এবং আরো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসাবে আমাদের সাথে যুক্ত হবেন। 9 তারিখের প্রোগ্রামে আমি চলে যাচ্ছি ইসমাইল হোসেন আপনার কাছে, এবং আমি খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে আর কি কি ধরনের কার্য দিবস বা অনুষ্ঠান আপনারা রেখেছেন বা সম্পন্ন করেছেন। ধন্যবাদ। আমি প্রথমে বলছি ট্রাস্ট ফান্ড ছাড়াও আমরা কিছু মানবিক কল্যাণে কাজ করে থাকি। যেমন গাজা আপিলে আমরা অনেক, আমাদের আসলে 40 সেকেন্ড আছে, তারপরে যারা আমাদের অ্যালুমনাই অনেকে গত মাসে একটা আপিল ছিল, তার ক্যান্সার ছিল, চিকিৎসার জন্য আমরা টাকা দিয়েছি। আমাদের এই মানবিক কল্যাণের কাজগুলি আমাদের চলমান আছে। তাছাড়া আমরা আমাদের জাতীয় দিনগুলি আমরা যথাযোগ্য মর্যাদার সাথে আমরা পালন করি। আমরা
বাসিদ ভাই বলে গেছে আমরা পিকনিক। আমি একটু ওনার কাছে যেতে হবে, আমি খুবই দুঃখিত আমাদের সময় স্বল্পতার কারণে। আমি চলে যাচ্ছি বাসিদ ভাই আপনার কাছে, এবং আপনার মেসেজ কি আজকের দর্শকদের জন্য? আমার মেসেজটা হচ্ছে 9 তারিখে আমাদের এজিএম হচ্ছে, অনেকে রেজিস্টার্ড হয়ে গেছেন বা নাম লিখেছেন, আপনারা কিন্তু 9 তারিখে আসেন। আমাদের এটা লন্ডনে মাইল্যান্ডের 221 গ্রোভ রোডে রিজেন্সি লেক ব্যাংকুয়েটিং হলে সেটা হচ্ছে। আমি আরেকটা কথা বলবো, আমরা কিন্তু ঢাকা অ্যালামনাই ইন দ্য ইউকে আমরা অ্যাফিলিয়েটেড, আমি সেটাই বলবো, আমরা কিন্তু হলের অ্যাটাচ স্টুডেন্ট যারা তাদের সংগঠন, যদিও ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সার্টিফিকেট ইস্যু করে অন্যান্য কলেজের আগে করতো, এখন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি করে, আমরা হলাম অ্যাবসলিউটলি হলে একটা স্টুডেন্টস, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস যারা পড়ালেখা করেছি তারাই আমাদের মেম্বার। জি, আপনাদের সাথে রয়েছে আমি আরিনা সিদ্দিকী সুপ্রভা। আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি আলামনাই ইন দ্য ইউকে এর কয়েকজন সম্মানিত অতিথি। চলুন আমি এই পর্বের অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আমার হাতের বাম দিকে আছেন সংগঠনের ট্রেজারার সাইদ জাফর, আপনাকে এনটিভির স্টুডিওতে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আমার হাতে ডানে আছেন মাহফুজার রহমান, উনি ঢাকা ইউনিভার্সিটি আলামনাই ইন দ্য ইউকে এর একজন সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার, এবং ফার রাইটে আছেন মোহাম্মদ কামরুল হাসান, উনি ঢাকা ইউনিভার্সিটি আলামনাই ইন দ্য ইউকে এর জয়েন্ট সেক্রেটারি। আমি শুরুতেই চলে যাচ্ছি, আমার হাতের বাম দিকে আছেন সাইদ জাফর, উনি সংগঠনের ট্রেজারার। খুবই গুরুগম্ভীর একটি পোস্ট, যদিও এই গুরুগম্ভীর আড়ালে হয়তো উনি অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে সংগঠনটি প্রতিষ্ঠা পেয়েছে 2016 শেষের দিকে, এবং তখন থেকে এখন অবধি এই যে আপনারা এত মেম্বার রেজিস্ট্রেশন করেছেন বা আপনাদের সাথে যুক্ত হয়েছে, তাদেরকে কিভাবে মেম্বারশিপ ক্রাইটেরিয়াটা কি, যে ঢাকা ইউনিভার্সিটি আলামনাই ইন দ্য ইউকে এর মেম্বার হতে হলে তাদেরকে কি ক্রাইটেরিয়ার মধ্যে আসতে হবে, এবং সেই প্রসেসটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এনটিভিকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই শুরু করার আগেই। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের মেম্বার্সদের আমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করি এবং আমাদের যখন রেজিস্ট্রেশন প্রসেসটা কি হয়, তাদের ক্রাইটেরিয়া কি থাকে, এখানে আমাদের আগে আমাদের কামরান বাসিদ ভাই বলে গেছেন পরিষ্কার করেই। তারপরেও আমি যদি একটু ব্রেকডাউন করে বলি, আমাদের যে ফর্ম আছে ওই ফর্মে পরিষ্কার করেই লেখা আছে যে আপনি কোন হলে রেজিস্টার্ড, অর্থাৎ আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র হিসাবে আপনার রেজিস্ট্রেশন অথবা ছাত্রী হিসাবে আপনি কোন হলে রেজিস্টার ছিলেন, যেটা আপনাকে ডিফাইন করবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হিসাবে। দ্যাট মিন্স, আমি যদি একটু মজা করে বলি, যে হলে যারা থেকেছেন তারা সিঙ্গেল বেড ডাবল ভাবে শেয়ার করেছেন কিনা। না, তার পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, আমাদের ফর্মে পরিষ্কার করে লেখা আছে যে এটা আপনি দিয়ে দিলেই হবে না, আপনাকে একজন রিকমেন্ড করতে হবে। আমাদের অলরেডি যারা মেম্বার, যাদের ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ নাই বা এফিলিয়েশন কোনো অর্গানাইজেশন থেকে সে নিজেকে দাবি করছে না, এরকমের জায়গা থেকে যারা আমাদের মেম্বার হয়েছেন অলরেডি, তাদেরকেও আপনাকে এটা রিকমেন্ড করতে হবে। সেক্ষেত্রে আমরা নিশ্চিত করতে চাই যে প্রত্যেকজন মেম্বার যারা আমাদের সাথে রেজিস্টার্ড হচ্ছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী। আমাকে একটু আগে কামরান বাসিদ ভাই যেটা বলেছিলেন, আমরা শুরু করেছিলাম 375 সদস্যের মেম্বারশিপের একটা ঝাঁক নিয়ে, এবং সেটা ক্রমাগত, এবং আপনি খুশি হবেন জেনে যে আমাদের রেজিস্ট্রেশন ফি গুড়াতেই যাচ্ছিল, এখনো সেই 20 পাউন্ডই আছে, এবং সেটা নিয়ে কিন্তু কমিটির, আমি বলবো যে এটা আমি ধন্যবাদ দিই কমিটিকে। আর আরেকটা বিষয় হয়তো ছোট্ট করে বললে হবে, আমাদের প্রত্যেকটা মেম্বার যখন রেজিস্টার্ড হয় তারা আমাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টেই পয়সাটা দিই, এবং সেক্ষেত্রে তাদের পয়সার ব্যাপারে তারা নিশ্চিত থাকতে পারে, এবং আমাদের যখন বাৎসরিক হিসাব বা আমাদের অ্যানুয়াল অ্যাকাউন্টস যখন তৈরি হয় তখন এই জিনিসটা আমরা পরিষ্কার করে তুলে ধরতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসব। আমি চলে যাচ্ছি আমার ফার রাইটে মোহাম্মদ কামরুল হাসান, উনি সমাজে যেমন খুবই জনপরিচিত একজন মানুষ, এবং সেই সাথে সংগঠনেও কিন্তু উনি ওনার কর্মদক্ষতা দিয়ে আমাদের মনে স্থান করে নিয়েছেন। তো আপনার কাছে, আপনি যেহেতু সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন, আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে ঢাকা ইউনিভার্সিটি আলামনাই ইন দ্য ইউকে এত সুপ্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত একটি সংগঠন বিলেতের বুকে, তো এর কর্মপদ্ধতি বা সংগঠনের কাঠামোটা আপনারা কিভাবে নির্ধারণ করেন বা কিভাবে আপনারা এই পদ্ধতিটা মেইনটেইন করেন? কোনো কনস্টিটিউশন আছে কিনা বা কিভাবে করেন? ধন্যবাদ সুপ্রভা।
এবং ধন্যবাদ এনটিভিকে। আমি সরাসরি আমার প্রশ্নের উত্তরে চলে যাই। সেটা হচ্ছে যে কোনো সংগঠনের একটা হার্ট হচ্ছে কনস্টিটিউশন, ঠিক তেমনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই ইউকের একটি কনস্টিটিউশন আছে। 2016 থেকে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে যে সংগঠন এসেছিল এখন কিন্তু একটা বিশাল একটা বড় সংগঠন হয়েছে। এবং প্রথম থেকে আমরা যেটা করেছি কনস্টিটিউশনকে রিফ্লেক্ট করে ডেমোক্রেসি মেনটেন করে যেভাবে সংগঠন চলতে হয় ঠিক সেভাবে কিন্তু আমরা করে আসছি। এবং এই সংগঠনে 32টা পদ আছে আমাদের, এবং 32টা পদের ভিতরে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জব ডেসক্রিপশন আছে। যেরকম আমাদের সেমিনারের উপরে কিন্তু এডুকেশনাল রিসার্চ আছে, এবং এডুকেশনাল রিসার্চের কিন্তু আমরা খুব ভালো ভালো কিন্তু প্রোগ্রাম করেছি। এবং রিসেন্টলি আমরা যে সেমিনার করেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির সব যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো যাতে করে এখানে কার্যকরী হয় সেটার জন্য কিন্তু আমরা একটা ভালো সেমিনার করে এবং ঢাকা ইউনিভার্সিটি আমরা রিপোর্ট দিয়েছিলাম। এরপরে আসি যে আমাদের বার্সারি দিয়ে থাকে, যেটা আমাদের কনস্টিটিউশনে প্রথম আছে, ফ্রেন্ডলি হতে হবে, চ্যারিটেবল হতে হবে। আমরা যে পরিমাণ বার্সারি দিয়েছি রিসেন্টলি আমরা 50 স্টুডেন্ট যারা ঢাকা ইউনিভার্সিটিতে যে ভিসি সহ এবং আমাদের যে সেক্রেটারি আমাদের আবুল ফাতে মেজবাউদ্দিন ইকো উনি যে কিন্তু এইটার অ্যারেঞ্জ করে ভিসি সহ কিন্তু 50 জনকে কিন্তু এটা দিয়েছে। তো আমাদের এই সংগঠন কিন্তু চ্যারিটেবল থেকে শুরু করে সমাজসেবা থেকে শুরু করে ছাত্রদের বিভিন্ন রকম সহযোগিতা শুরু করে এবং ইউকেতে আমাদের ইন্টারঅ্যাকশন থেকে শুরু করে এবং আমাদের বিভিন্ন মিলন মেলা তৈরি করা, পিঠা উৎসব থেকে সমস্ত কিছু কিন্তু আমরা করে যাচ্ছি। তো এই সংগঠন ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, আমরা কারোর সঙ্গে নাই। আমরা স্ক্রিনে চমৎকার কিছু ছবি দেখতে পাচ্ছি। জি, আমরা স্ক্রিনে চমৎকার কিছু ছবি দেখতে পাচ্ছি। মোহাম্মদ কামরুল হাসান, আপনি যদি আমাদেরকে একটু ডিফাইন করেন এই ছবিগুলো। এটা হচ্ছে আমাদের গত এজিএম এ একটি হয়েছিল উত্তরীয়, যারা এই আমাদের কি বলে ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই ইউকেতে যারা ভালো কন্ট্রিবিউশন করেছিল, যারা তাদেরকে মূলত এই উত্তরীয়টা দেওয়া হয়েছিল, যেটা এবারও আশা করছি আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা 9th of নভেম্বর 2025 হবে, সেখানেও হবে আশা করছি। সেটা ওইটা ছিল। আর এরপরে যেটা হচ্ছে যে আমরা তিউনিসিয়াতে গিয়েছিলাম এবং সেখানে আমরা হিউজলি কিন্তু এনজয় করেছিলাম। খাওয়া দাওয়া ছিল, সেই খাওয়া দাওয়ার ব্রেকফাস্ট সম্ভবত কিংবা সেখানে বোধহয়, এবং সেখানে আমরা যেখানে হোটেলে ছিলাম হোটেলের সামনেই কিন্তু বিশাল সমুদ্র ছিল। আপনার কাছে আমি আবার আসবো মোহাম্মদ কামরুল হাসান, আমি আপনার কাছে আবার আসবো। অনেক অনেক ধন্যবাদ। আমি এবার চলে যাচ্ছি, আমার সাথে একজন হাস্যোজ্জ্বল মহিলা বসে আছেন যিনি কিনা এই সংগঠনের প্রাণ, এবং তার ব্যস্ততায় এবং তার কাজের ক্ষেত্র এমনভাবে আমাদেরকে আবদ্ধ করে রাখে যে আমরা তার থেকে সেই আবদ্ধ থেকে বের হতে পারি না। তো আমি চলে যাচ্ছি মাহফুজুর রহমান আপনার কাছে, এবং আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইবো যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে নানাবিধ কর্মপদ্ধতি বা নানাবিধ ইভেন্টে ভরপুর। আমরা যদি ক্যালেন্ডারের দিকে তাকাই তো তেমনিভাবে আমরা বার্ষিক কিছু পিকনিক করে থাকি বা আপনারা করেন। তো ওই পিকনিকগুলো সম্পর্কে যদি কোনো টক ঝাল মিষ্টি স্মৃতি আপনি আজকের এনটিভি দর্শকদের জন্য শেয়ার করেন। সুপ্রভাকে অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ। ও যে যত সুন্দর করে বলেছে টক ঝাল মিষ্টির কথা, এটা সত্যি হৃদয়ে লাগার মতোই। কারণ বনভোজন বা পিকনিক এটা কিন্তু আমরা করি, এটা শুধুমাত্র যে আমরা যে সংগঠন করি সেই সংগঠনের মিলন নয় বা বন্ধুদের সাথে মিলন নয়, এটা কিন্তু পারিবারিকভাবেও আমাদের একটা সম্মিলন। জি, আপনারা কোথায় গিয়েছিলেন পিকনিকে? হ্যাঁ, তো আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। তার মধ্যে আমরা যেমন ইস্টবর্নে গিয়েছিলেন, এই যে জায়গাগুলিতে এবং আরো বিভিন্ন জায়গায় আমরা এটা বেছে নেই যে যেসব জায়গায় আমরা যাইনি আগে এবং সেই ঐতিহাসিক জায়গাগুলোকে আমরা দেখার জন্য। এবং সাগরের তীরে গেলে তো এমনিতেই মানুষের মন ফুরফুরে হয়ে যায়। জি, তো ওখানে যাওয়াটা শুধুমাত্র যে উদ্দেশ্য আমাদের বেড়ানো তা না, আমরা কিন্তু ছেলে মেয়ে সাথে নিয়ে সুন্দর একটা সময় কাটাই এবং এটা আমাদের একটা মিলন মেলা বলা যায়। আর সেই সাথে আমি আরেকটা জিনিস বলবো, ওখানে গিয়ে আমরা কিন্তু মজা করে খেলাধুলা করি, বাচ্চাদের খেলাধুলা রাখি, সেই উদ্দেশ্যে কিন্তু অনেক অ্যাক্টিভিটি করেন। অবশ্যই হলো যে আরেকজনকে কিভাবে জেতাবো। যেমন গত তার আগের বছর আর কি ইস্টবার্নে যেটা আমরা খেলতেছিলাম, যে খেলতে খেলতে দেখা গেল যে আমি হঠাৎ করে গিয়ে একটাতে জোরে টান দিয়ে তাদেরকে ফেলে দিলাম। এটা
আমি তাদেরকে জেতানোর জন্য বা ঠকানোর জন্য না, মজা করার জন্য, সবাইকে যাতে আরো মজা করে। এবং নিজে আমি পড়েও গিয়েছিলাম, তাতে আমার কিছু আসে যায় নাই, পাথরের উপরে পড়েছি, বরং শক্তিটা আরো বেড়ে গেছে। এবং যে মজা করে আমরা পড়েছিলাম সেই জন্য ওই শক্তিটা উজ্জীবিত হয়েছে। তেমনি আমরা প্রতি বছর এরকমই করি। এবং আমি মনে করি এই যে পরিবারের সবাই জানলো মা কোথায় যায়, বাবা কোথায় যায়, বাবা কাদের সাথে মিশে, মা কাদের সাথে মিশে, এখানকার ইউনিভার্সিটিগুলিতে যদি আমার ছেলে মেয়ে পড়ে, তাহলে ওরাও জানলো যে মা বাবাও একসময় ঢাকা ইউনিভার্সিটির মতো ঐতিহ্যবাহী একটা সংগঠনের সাথে জড়িত ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবারও আসবো। আমি চলে যাচ্ছি আবারও সাইদ জাফর আপনার কাছে, এবং আপনার কাছে আমার জানার অনেক কিছু আছে, কারণ আমি চাই যে ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই যারা এখন সেটের সামনে বসে আছেন তারা যেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই সম্পর্কে অনেক বেশি জানতে পারে। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই, আমি জানি যে একটা রিসার্চ টিম আছে এবং রিসার্চ টিমের একজন কর্মদক্ষ রিসার্চ টিমের একজন লিড আছেন, এডুকেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারি। তো তার লিডারশিপে বা তার নেতৃত্বে আপনারা কি কোনো কাজ করেছেন কিনা, রিসার্চমূলক কোনো কাজ করেছেন কিনা? ধন্যবাদ। আমাদের রিসার্চ বা গবেষণার যে অংশটা, আমি মনে করি এটা একটা স্পেশাল জায়গা যেখানে গবেষণাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে কোনো প্রতিষ্ঠান থেকেই আলাদা করে দিয়েছে। অবশ্যই। এবং গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয় বা একটা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার জায়গা, সেটা হয় না। আমি যতটুকু দেখেছি বা সবার রিসার্চ সেক্রেটারির তত্ত্বাবধানে এবং তার সাথে টিমের মাধ্যমে যেই কাজটা করেছি, আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা প্রতি বছর একটা করে রিসার্চ সেমিনার করার প্রতিশ্রুতি আমাদের ছিল, এবং সেটা প্রতিশ্রুতি করেই আগামী 9 নভেম্বর আমরা সেমিনার করেছেন, 8তম এজিএম করতে যাচ্ছি। এবং আমাদের এই 2 বছরে আমরা 2টো সেমিনার করেছি। আমরা প্রথম সেমিনারটা করেছিলাম, একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই প্রতিষ্ঠান হিসাবে শিক্ষার যে মান বা গুণ, সেটা কতটা সমসাময়িক বিশ্বের সাথে এবং একবিংশ শতাব্দীতে সেটা কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা। এবং সেখানে লুইস ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ মুশফিকুদ্দিন ছিলেন, যিনি এই বিষয়ে গবেষণা কাজ করেছেন এবং আমাদেরকে একটা রিসার্চ পেপার আমাদের কাছে দিয়েছে। আমরা পাবলিকেশনও করেছিলাম, যেখানে এই পাবলিকেশন এর মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং জানতে দিতে সুযোগ করে দিতে পেরেছি যে এই একবিংশ শতাব্দীতে চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা অগ্রসর হচ্ছে বা কোন পদক্ষেপগুলো নিলে এগিয়ে যেতে পারবে। জি। তার পরবর্তীতে পরের যেটা আমরা করলাম, তার এটা আরো ইন্টারেস্টিং ছিল। সেখানে ছিল যে 2024-এ আপনারা একটা সেমিনার করেছেন, এবং এই সেমিনারের টপিকটা কি ছিল? আমাদের সেকেন্ড যেটা করেছিলাম সেটাতে আমাদের টপিকসটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা যারা এই দেশে আসছেন ইউনাইটেড কিংডমে, তাদের ডিগ্রি আমাদের বিশ্ববিদ্যালয়ের সমমানের না, যার জন্য এইটা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এর উপায় কি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কি করতে পারে এই অবস্থার পরিত্রাণ করার জন্য। সেক্ষেত্রে যেটা হয়েছিল, ওখানে আমাদের সাথে ছিলেন ডক্টর রাশেদুর চৌধুরী, যিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার ভার্জিন বিশ্ববিদ্যালয়ের রিসার্চের উপরে কাজ করেছেন এবং গবেষণায় ইয়াং ট্যালেন্টেড পারসন যিনি এই কাজটা করেছেন, এবং তিনি বিভিন্ন আঙ্গিকে তার আরো 2জন সহযোগীর মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন যে আমরা কিভাবে এটা করতে পারি। এটা আমি যেটা বলতে চাই যে আমাদের এই আদি যুগ থেকে, আগুন আবিষ্কার থেকে আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গায় গবেষণাই কিন্তু সব সাফল্যের একটা সোনালী চাবিকাঠি। এবং আমরা এই জিনিসটা কে আগানোর জন্য এবং ভবিষ্যতে যাতে সবাই উপকৃত হতে পারে এই দৃষ্টিটা মাথায় রেখেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড যারা আছেন গবেষণা কাজে, তাদের কাছে আমরা এই আমাদের রিসার্চ পেপারটা সাবমিট করেছি। এবং আমরা বিশ্বাস করি আমরা যেরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের ঢাকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেটা আমাদের অ্যালামনাই যেটা করেছে, অ্যালামনাই ইন দ্য ইউকে যেটা করেছে, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা করে আমরা লীলানাগ নামে একজন ভদ্র মহিলা, যার নামে আমাদের কাছে একটু পরে আসছি। অনেক অনেক ধন্যবাদ যে আপনি বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে 2টা সেমিনার করেছেন এবং পরবর্তী যে রিসেন্ট যে সেমিনারটা আপনারা করেছেন
সেই সেমিনারের যে টপিকটা ছিল বা প্রতিপাদ্য বিষয় যেটা ছিল সেটা খুবই চমকপ্রদ একটা বিষয়, কারণ এটা খুব সমসাময়িক। কারণ অনেক ওভারসিজ স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে পড়তে আসে, কিন্তু তাদেরকে যে সমস্যার মুখোমুখি হতে হয় যে তাদেরকে আবার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে হয়, কেননা সমমূল্যায়ন না বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি না। তো এই ইকুইভ্যালেন্ট ডিগ্রি না হওয়ার কারণে একটা ছাত্রের যে পরিমাণ পয়সা খরচ হয়, যে পরিমাণ সময় খরচ হয়, সেটা থেকে উত্তরণের জন্যই এই রিসার্চ সেমিনারটা ছিল। এবং আমরা সবাই আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে তাদের জন্য আমাদের এটা একটা অনবদ্য রিসার্চ হিসাবে সারা জীবনই এটা স্বীকৃতি হিসাবে থাকবে। হ্যাঁ, যে অংশটুকু লাস্ট আমি একটু এড করতে চাচ্ছিলাম, আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের মাধ্যমে যেরকম মিলনায়কের নামে আমরা একটা এক্সাম হল পেয়েছি, এবং বিশ্বাস করি যে আমাদের এই রিসার্চ ওয়ার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কাজে লাগাবে, যেখানে এই সমস্যাগুলো যেখানে ফেস করছি আমরা, তার থেকে আমরা পরিত্রাণ পাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি আবারও মাহফুজা রহমান আপনার কাছে, এবং আপনার কাছে আমি জানতে চাইব, আপনি সংগঠনের শুরু থেকেই আছেন, তো সংগঠনে মহিলা সদস্য বা সংগঠনে আমি যদি একটু ডিফাইন করি যে এখানে এথনিসিটি বা ইকুয়ালিটি, ইকুয়াল অপরচুনিটি বা কিভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা মহিলা সদস্যরা এই সংগঠনে কিভাবে তাদের কর্মদক্ষতার পরিচয় দিচ্ছেন। এটা আপনি নিজেও একজন মহিলা সদস্য। আমি নিজেকে কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গণ্য করি। জি, যদিও ছাত্রীবাসে ছিলাম, সেটা হলো আমাদের, এবং খুব সংক্ষিপ্ত করে বলতে হবে, আমাদের একদমই সময় নেই। এইখানে যদি বলেন যে আমাদের ইকুয়ালিটি, আমরা এমন একটা দেশে থাকি, যেহেতু আমরা ইউকেতে থাকি, এই জন্যই আমাদের এটা নাম হয়েছে ইউকে অ্যালামনি, না ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আমরা সেখানে ইকুয়াল এটাই দেখব, এবং সেভাবেই আমরা দেখছি। আমাদের কিন্তু অনেক মহিলা মেম্বার যাদেরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি, আমাদের ভাইয়েরা বোনেরা। রাজিয়া আপা নামে একজন সদস্য ছিলেন, উনি প্রয়াত হয়েছেন, এবং উনি তো সম্মানেই প্রতিষ্ঠিত ছিলেন সমাজে, তাই না? উনি ওনার কাজের জন্য, উনি ওনার রিসার্চের জন্য, উনি ওনার শিক্ষকতার জন্য উনি ব্রিটেনে খুবই জনপ্রিয় ছিলেন। এখানে পেশাগতভাবে বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, এখানে কেউ কিন্তু আলাদা না। পেশাগতভাবে সবাই কিন্তু যার যার জায়গায় একেবারে সুপ্রতিষ্ঠিত। তো ধর্ম বর্ণ নির্বিশেষে এবং কোনো এথনিসিটিকে আমরা বিশেষ ভাবে আমরা দেখছি না। আমরা যে বিষয়টাকে আমরা মূল্যায়ন করি সবসময়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র বা ছাত্রী যিনি হলে অ্যাটাচ ছিলেন এবং যার সার্টিফিকেটে হলের নাম উল্লেখ আছে, তারাই আমাদের শুধুমাত্র মেম্বার, তারাই আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা আর কোনো কলেজ বা আর কোনো প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েটেড না, আমরা সরাসরি ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মিলে এই সংগঠনকে আমরা তৈরি করেছি এবং সংগঠনের আষ্টে পৃষ্ঠে আমরা জড়িত আছি। আমি চলে যাচ্ছি, আমার সাথে আছেন আমাদের অত্যন্ত কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একটি মুখ, একজন প্রতিষ্ঠিত লয়ার এবং সমাজে তো বটেই, এবং ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই তার হাস্যোজ্জ্বল চেহারার জন্য আমরা সবাই তার অনেক মন্ত্রমুগ্ধ হয়ে থাকি। তো আপনার কাছে জনাব এম কিউ হাসান, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই হলে অ্যাটাচ ছিলেন। হ্যাঁ, আমি সলিমুল্লাহ হলে ছিলাম। আমি প্রাউড যে এটি একটি মানে বাংলাদেশের ভিতরে যতগুলো মানে আর্কিটেকচারাল মানে বিল্ডিং আছে এবং ভিউয়ের দিক থেকে এবং বড় সব দিক থেকে, এবং ভিতরে যে গার্ডেন ছিল এটা মনোমুগ্ধকর। আমি তো নিজে একজন গার্ডেনার। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। এবং সেই থেকেই বোধহয় আপনার গার্ডেনের প্রতি আপনার ভালোবাসা আছে। আর ছোটবেলা থেকে কিছু গ্রুপ ছিল, তারা করতাম মাঝে মধ্যে। আপনি কি ভাইয়া ডালের বাটিতে ডাল খুঁজে পেতেন নাকি লেবু খুঁজে পেতেন? মানে এত, আমি তো জানি যে ঢাকা ইউনিভার্সিটির হলের ডাল খুবই সুস্বাদু, তো সেটা কেমন ছিল? সেটা চমৎকার অভিজ্ঞতা ছিল, এবং সেসব কথা মনে পড়লে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে আমি এখন, এবং নস্টালজিয়া আমার ভিতরে কাজ করছে। সেই ডাইনিং এ যখন যেতাম, সেই ডাল না পানি খাচ্ছি, সেটা মাঝে মাঝে আমাদের চেহারাও দেখা যেত আমাদের ডালের ভিতরে। চমৎকার বলেছেন। সেটা যা ছিল সেটা এখনো মনে হয় যে অমৃত সুধা। যেহেতু মাহফুজা আপা কবি, আমি যদি কবি হতাম তাহলে এই জিনিসটা হয়তো আরো সুন্দর করে বলতে পারতাম। কিন্তু সেই দিনের সেই স্মৃতি, সেই ভালোবাসা, সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো,
কত না মধুর হতো। জি, আপনার কি মনে হয় না যে এই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে যে প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করেছেন বা এই যে প্ল্যাটফর্মটা আপনারা আষ্ঠে পৃষ্ঠে নিয়ে বসে আছেন বা এই প্ল্যাটফর্মের সাথে আপনারা এতটা সম্পৃক্ত যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হিসাবে আমরা একে অপরকে গণ্য করছি, তো এই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের আরও অনেক সদস্য আছেন যারা কিনা এখনো আমাদের সাথে যুক্ত হননি বা আমাদের সাথে আসেননি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী 9th of নভেম্বরে যে অ্যানুয়াল জেনারেল মিটিং আছে সেটাতে অবশ্যই আসবেন আপনারা, আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, কারণ অনেক সময় ফোনে কথা হয়েছে কিন্তু দেখা হয়নি। তো এইটি একটা সুযোগ ইন্টারাকশন করা, আমাদের যে নেটওয়ার্কিং করা, কথা বলা, দেখা হওয়া এবং আমাদের চেনা, সুখে দুঃখের ভাগী হওয়া, সুখে দুঃখের ভাগী হওয়া। তবে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই ইন দ্য ইউকে তে জয়েন করার পরে আমি সুব্রপার মতো একজন ইন্টারন্যাশনাল ট্যালেন্টেড একজন প্রেজেন্টারকে পেয়েছি, আমাদের মাহফুজ জাফরের মতো মিষ্টি মেয়ে কবরী এবং কবিকে পেয়েছি, এবং জেরেমি হান্ট বলে খ্যাত আমাদের জাফরকে পেয়েছি, আরো অনেককে পেয়েছি। এইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই ইন দ্য ইউকে না হলে আমি এদের কাউকে আমি চিনতাম না। অতএব আই এম গ্রেটফুল টু ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই, কিন্তু আমরা জানের সংগঠন, প্রাণের সংগঠন, সেটা বোঝাই যাচ্ছে আপনার কথা শুনে। জানি আবারও সেই বলছি যে কবি হলে মাহফুজ জাফর মতো হয়তো কবি সুরে বলতাম। জি, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আপনি বললেন যে প্রাণের সংগঠন আপনার অন্তরের অন্তঃস্থলে থাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে, তো এই সংগঠন থেকে আপনারা যখন বিভিন্ন ওভারসিজ হলিডেতে গিয়েছেন, আমার মনে আছে যে আপনারা টিউনিশিয়া গিয়েছিলেন এবং আপনারা মরক্কো গিয়েছেন, তো এই দুটো হলিডের টিউনিশিয়ার কোনো স্মৃতি যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন। টিউনিশিয়ার স্মৃতি সেটা ভোলা যাবে না। সেখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি উদ্যোক্তা হিসাবে যে মানে অর্গানাইজার হিসাবে যার নাম বলতে হবে সে এই অনুষ্ঠানে আছে, কিন্তু আমি সিক্রেট রাখছি, বলছি না। আর ওখানে যাওয়ার পরে যার সঙ্গে আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে, যদি অনেক জুনিয়র, থ্রি মাস্কিটার্স হিসাবে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা কি বলে বেলুনে, যেটা আমার হট এয়ার বেলুনে উঠে কিভাবে যে আমার নামেছিলাম, তখন আমি বলেছিলাম জেরেমি হান্ট তুমি যেখানেই থাকো আমার পাশে বসে আমাকে ধরে রেখো। সে আমাকে ধরে রেখেছিল, আমি চোখটা বন্ধ করেছিলাম। কিন্তু এইটার যে অভিজ্ঞতা, এটা জীবনে মানে শুধু তাই না, আমরা ভয় পেয়ে গেছিলাম। আপনি রাস্তার মাঝখানে পানিতে পড়ে, জি পানিতে আপনি জাম্প করেছিলেন। আরেকটা জিনিস, ওখানে তিনিশাতে যে মেডিটেরিয়ান যে পানির কালার, মনে হয় যে অমৃত সুধা, সেই ডালের মতোই মনে হয়। এখন যখন আমাদের ওই সাম্পান নৌকা, এটা অনেক বড় নৌকা, সেটা যখন মেডিটেরিয়ান একটা জায়গায় যে থামলো এবং বললো যে ফ্রি টু সুইমিং অর জাম্পিং, তখন আমার ওখানে ছিল জেরেমি হান্ট এবং আমার ওখানে রিপন ছিল, আমাদের ট্রেজারার জাফর। তখন আমাকে ওরা ঠেকে রাখতে পারেনি, আমি কাপড় টাপড় খুলে জাম্প দিতে যাওয়ার সময় তখন কি মনে হলো, ও মাই গড, এ তো অনেক নিচে। তখন যেটা আমি পিছনে ফিরে যাই, তখন তো আর ফিরে যাওয়ার জায়গা নেই, তখন বাধ্য হয়ে আমি জাম্প দিলাম চোখ নাক বন্ধ করে, এবং তারা বললো সাবাস সাবাস সাবাস। অনেক ধন্যবাদ, আপনি ধন্যবাদ শোভা আমাকে এই স্মৃতিচারণ করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি, কারণে কিন্তু আমরা পেরেছি। জি, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, কিন্তু এখনো শেষ হবে না শেষ। যদি আমি মাহফুজা রহমান আপনার কাছে জানতে চাই যে আপনি এই সংগঠনের একজন মহিলা সদস্য এবং আপনার ভালোবাসায় আমরা আঁকড়ে আছি, তো আপনি যারা এখনো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে এর সদস্য পদ গ্রহণ করেননি, তাদেরকে কিভাবে আপনি আহ্বান জানাবেন? আপনি খুব সংক্ষিপ্ত করে বলবেন। আমি সরাসরি প্রশ্নের উত্তরেই চলে যাচ্ছি, যদিও কিছু বলার ছিল। এনিওয়ে, আমি শুধু সবাইকে বলবো, আমি আগেই বলেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা পুরনো যারা নতুন, সবার সাথে আমরা যেভাবে মিলেমিশে একটা বন্ধন তৈরি করেছি, এবং সবাইকে বলবো আপনারা শুধুমাত্র আসেন এবং দেখেন আমাদের কার্যক্রম এবং আমাদের সাথে মিলেমিশে আপনাদের কেমন লাগে। এটা সত্যি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চারণ করব, কিন্তু আজকের যে স্মৃতিগুলি এত পেশাগত, মানে সরাসরি পেশাগতভাবে আমরা জড়িত থেকে নিজেদেরকে যেভাবে উৎফুল্ল রাখি, আপনারাও আমাদের সাথে আসেন, আমরা আনন্দে আপনাদেরকে লুফে নেব, সেই সাথে আমাদের সাথে আনন্দ উপভোগ করার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত জানাবো আন্তরিকভাবে। অনেক ধন্যবাদ। শুধু তাই না, আমি এখানে আরেকটু বলবো যে 9 তারিখে আমাদের যে এজিএম আছে, এটা এজিএম এর সময় আপনারা
হয়তো দেখতে না আসলে খুশি হব আমরা কারা নতুন মেম্বার হচ্ছি, কাদেরকে আনছি, কারা অ্যাক্টিভ। কিন্তু আপনারা যদি কালচারাল অনুষ্ঠানেও আসবেন তাহলেও দেখবেন একটা নতুনত্ব, কারণ আমরা এখানকার ঢাকা কালচারাল অনুষ্ঠানটি কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে এর মেম্বারদের দ্বারাই পরিচালিত হচ্ছে, এবং এটা কিন্তু খুবই গর্বের একটা বিষয় যে আমাদের এই অ্যালামনাই যে আমরা সেটাকে সফল করার চেষ্টা করছি। যদিও আমাদের সাথে আজকে কালচার সেক্রেটারি নেই, কিন্তু আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে আমাদের অনেক সদস্যরাই কালচারালি অনেক অ্যাক্টিভ। আমি চলে যাচ্ছি সাইদ জাফর আপনার কাছে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ। এনটিভির মাধ্যমে আমি দর্শকদের আহ্বান করতে চাই, রোববার 9 নভেম্বর আমাদের যে প্রোগ্রাম হচ্ছে, আমি আশা করব এখানে আপনারা যারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের ডিটেইলস ওখানে দেয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র তারা সবাই আমাদের সাথে আসেন, যোগ দেন। যেমনটা বলছিলেন আমাদের মাহফুজা আপা, সে আমাদের এজিএম এর পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেখানে সবাই আমন্ত্রিত, যে কোনো বয়সের, যে কোনো লেভেলের অথবা যে কোনো শিক্ষাবর্ষের ছাত্ররাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সবাইকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এনটিভির স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ইন দ্য ইউকে এর কয়েকজন সম্মানিত সদস্য। আগামী 9 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে এর এজিএম, এবং সেই উপলক্ষেই চলছে তোড়জোড়। আপনারা যারা এখনো আমাদের সদস্য পদ গ্রহণ করেননি তারা দয়া করে সদস্য পদ গ্রহণ করবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। এই দিনটি পরিচিত হবে, এই দিনটি পরিণত হবে একটি ডে হিসাবে, যেখানে আমরা রিজয়েস, রিমেম্বারেন্স এবং রেজিস্ট এই 3টি বিষয়কে আমরা মোটো হিসাবে গ্রহণ করব, এবং এই 3টি বিষয়কে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।